আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা এবং আমার ফলোয়ার্স বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আপনারা আজকে বাজার এনজয় করেছেন। একটা কারণে বলবো, যদি আমরা 4 দিন আগের সমস্ত প্রেডিকশনগুলোকে আপনারা আমলে নেন, আমরা আমলে যদি নিয়ে থাকি তাহলে আমরা আমাদের পোর্টফোলিও খালি করেছি, আর আমলে যদি না থাকি তাহলে আমরা পোর্টফোলিও ভরাট করেছি। দুইটা কারণে বলছি। একটা হচ্ছে, আমরা যখন মার্কেটের গতি প্রকৃতি বুঝবো না তখন কিন্তু আমরা মার্কেট নিয়ে হতাশা প্রকাশ করব চরমভাবে। তো গত 4-5 দিন আমরা মার্কেট সত্যিকার থেকে বুঝেছি আসলে, সেটা যদি বলতে যাই তাহলে দেখা যাবে কি, মার্কেট অযথা 4-5টা ব্যাংক লিজিং নেই, ব্যাংকের ইসলামী ব্যাংক, SIBL, এদিকে BCGP, এই 4-5টা বা 7-8টা শেয়ার কিছু লো পিড ছিল, এগুলো দিয়ে কিন্তু মার্কেটটাকে ধরে রেখে অন্যান্য সাইডটাকে সাইজ করা হয়েছে। তো মার্কেটে যদি রেগুলেটরি বডি এত সুন্দরভাবে চালাতে পারে তাহলে পুরো মার্কেটটা নিয়ে কেন ওরা কাজ করছে না, এটা আসলে আমার মাথায় আসছে না। কারণ আমি যদি অতটা মেধাবী হতাম তাহলে আমিও কিন্তু নিয়ন্ত্রক সংস্থার কোনো না কোনো জায়গায় বসে থাকতাম। তো যেহেতু আমরা আমাদের মেধা কাজ করে না, আমাদেরকে লুকোচুরির মাধ্যমে রেখে একজনকে টাকা কামিয়ে দেওয়ার যে অপচেষ্টা, সেটা আমরা 4 দিন ধরে দেখেছি। আজকে কিছুটা আমি ভারসাম্যমূলক বাজার দেখেছি। আপনারা শুধু ইন্ডেক্সের পয়েন্ট পড়ে গেলে বাজার খারাপ, এটা ভাবার কিছু নেই। এই কথাটা বলার কারণটা আমি একটু ব্যাখ্যা করছি একটু পরে। আমরা সকালে সেঞ্চুরির চাইতে অনেক বেশি 115-17 পয়েন্টস পর্যন্ত আমি দেখেছিলাম। দিন শেষে মোটামুটি সবগুলো শেয়ারই পতনমুখী ছিল। 72টা শেয়ার অ্যাডভান্স করেছে, সেখানে টোটাল সেক্টরটাই ছিল ব্যাংক। তার 530 কোটি টাকা ট্রেড হয়েছে, খুবই হতাশাপূর্ণ একটা ভলিউম। 796 মানে 800 কোটি টাকার থেকে একেবারে 500 কোটি টাকায় নেমে আসা, এটা হতাশাজনক। কারণ হচ্ছে, প্রত্যেকটা সেক্টরের যে ধরনের কারেকশন হয়েছে, সেই কারেকশনে কেউ যদি সেলও করে, কেউ কিন্তু কোন শেয়ার কিনবে সেই শেয়ারটা সাহস পাচ্ছে না, যেটার কারণে আমরা ভলিউম কমকে অত খারাপ কিছু বলবো না। এখন চলুন, আমি কেন ভারসাম্যপূর্ণ মার্কেট বলছি, এবার চলুন। চমৎকার ভারসাম্যমূলক একটা কারণে বলছি, আমরা অন্যান্য সেক্টরের সবগুলো শেয়ারের দাম পড়লেও সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে পড়ছে, ডিউ টু ডিক্লারেশন প্লাস আদার্স কিছু রিলেশন জড়িত। আমরা ব্যাংক আজকে দেখতে পাচ্ছি, দেখেন ব্র্যাক ব্যাংক, আচ্ছা আমি ব্র্যাক ব্যাংকের নাম বলতে ভুলে যাই, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, SIBL, এই তিনটা শুধু বেড়েছিল এতদিন। আজকেও SIBL আজকেও বেড়েছে। তো সেখানে ইসলামী ব্যাংক 6 টাকা কারেকশন হয়েছে, একদম যৌক্তিক কারেকশন যেটাকে বলা হয়। ব্র্যাক ব্যাংক আরো আগ থেকে পড়ার কথা, সেখানে জোরে টোরে ওকে খুব কষ্ট করে 60 টাকার কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে। এখন স্বাভাবিক কারেকশনটা হবে, এটা খুবই লজিক্যাল। মাঝে মাঝে আমরা এবি ব্যাংক বা অন্যান্য ব্যাংকে একটু নড়াচড়া করতে দেখলো, আজকে দেখেন সমস্ত ব্যাংক অনেকগুলো হলটেটের কাছাকাছি ছিল। তো তাহলে যদি একটা সেক্টরকে মুভ করে আর প্রতিটা সেক্টরকে ফেলে দেওয়া হয়, সেটা অস্বাভাবিকতা আমি বলবো। তবে সেক্টর ওয়াইজ মুভমেন্ট হচ্ছে, এইটা খুব লজিক্যাল, খুব সুন্দর একটা মার্কেট আমি বলবো। যদি ব্যাংক ভবিষ্যতে আরো বাড়ে তাহলে আমরা সবগুলা যে শেয়ার অন্যান্য সাইডে আমাদের আছে, আমরা সব বেচে ব্যাংক কিনবো। ব্যাংকে যদি প্রফিট হচ্ছে, আমার ইন্ডেক্স পড়ে গেলে আমার সমস্যা কি? আমার তো লাভ করা দরকার, সেটা যে শেয়ার হোক, সেটা জেড গ্রুপের শেয়ার হোক বা বি গ্রুপের শেয়ার হোক। আর 27টা শেয়ার যেটা গেছে সেটার জন্য একটা প্যানিক থাকবে, আর যে 27টা শেয়ার আছে সেগুলোতে ইন্ডেক্সে অত বেশি অবদান রাখে না। তো পতন হলেও ওগুলা কিন্তু যতটুকুই হোক না কেন, অধিকাংশ শেয়ারই বামে হোল্ডেড ছিল। তো এটা ছাড়া আর অন্যান্য শেয়ারগুলা এমনি মানে এগুলো পড়ছে কেন, আমিও পড়বো, এই টাইপের একটা ব্যাপার। তাহলে এখন আমরা চলুন একটু ব্যাংকের স্ট্যাটাস দেখার পরে টপ 20-তে কারা ছিল। টপ 20-তে মোটামুটি আমরা ব্যাংকের আধিপত্য দেখতে পাবো। সোনালী আজকে দেখতে পাচ্ছি, যেটা একটু আগে লো পিড শেয়ারের কথা বললাম। তারপরে MGL, BD, মাঝে মাঝে স্কয়ার ফার্মা আছে, নাবানা ফার্মাকে দেখলাম।
কেন বেড়েছে জানি না, ইন্টেল কেন বেড়েছে এটা ওর কোনো ব্যাখ্যা নেই, আর ব্যাডভিসি আছে আর সব ব্যাংক। তো সো আমরা যদি একটা কাজ করতে পারি, সেখানে একটা জিনিস আমরা ক্লিয়ার হবো, আমরা কি আসলে আগামী সপ্তাহে সবগুলো শেয়ার সেল করে আমরা কি ব্যাংকে ঢুকে যাব, এটার একটা উত্তর দেওয়া দরকার। নিশ্চয়ই এতক্ষণ আপনাদের মনে এটা প্রশ্ন জেগেছে, আমরা তাহলে অন্যান্য শেয়ারগুলো কেন রাখবো, সেগুলো সেল করে ব্যাংকে আসবো। তাহলে ব্যাংকে যা আসবেন, সে ব্যাংকে আসার জন্য তো একটা যুক্তি থাকতে হবে। তো সেই যুক্তিটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমি এতক্ষণ জুড়ে ব্যাংকের সেক্টরটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করলাম, যেটা আমার দৃষ্টিতে এখনো পর্যন্ত সত্যিকার আপট্রেন্ড যেটা বুঝায় সেটাতে আসলে যায়নি। সেটা কেন যায়নি, কখন কেন যায়নি, বা কখন যাবে, আদৌ যাবে কিনা, না গেলে কি হবে, সবই বলছি। আমরা ঠিক 20 সালের পরে, কোভিডের সময়ের পরে, পরবর্তী সময়ে আমরা মোটামুটি মার্চের 20 তারিখ হলো কোভিড, 26 তারিখ থেকে বন্ধ ছিল মার্চের, আমার যতটুকু মনে পড়ে। এরপরে আমরা ব্যাংক মোটামুটি ধীরে 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 ঊর্ধ্বমুখী হতে দেখি, এমনকি একটা ভালো ট্রেন্ডও কিন্তু ব্যাংক পেয়ে যায়। তো ব্যাংকের এই ট্রেন্ডটা কিন্তু খুবই সুন্দর এবং যুক্তিসঙ্গত ছিল। যুক্তিসঙ্গত ছিল একটা কারণে, আমি এটাকে ট্রেন্ড লাইন হিসেবে কাউন্ট করব, এটার কারণে এক্স্যাক্টলি আমি এটাকে ড্র করে রাখছি। যদিও ইয়েতে উইকলিতে ক্যান্ডেলের বেশ কিছু ইয়ে থাকে, আমাদের এখানে উপরে উইক থাকে বেশি, মানে শ্যাডো বলি, যেটা আসলে ওই শ্যাডোর কারণে চ্যানেলটা আসলে ডিফারেন্ট হইতে হয়। আর যদি আমি সিম্পল একটা ট্রেন্ড লাইন ড্র করব, তাহলে কিন্তু ট্রেন্ড লাইনটা দুইটা পদ্ধতিতে হইতে পারে। একটা হচ্ছে আমি সর্বোচ্চ পরিমাণে এখানে যে যতগুলো ক্যান্ডেল আছে সেটা ধরতে পারবো, আর একটা হচ্ছে নিচে আসবো সর্বোচ্চ ক্যান্ডেল ধরার জন্য। তাহলে আমি এই উইকটাকে কেন ধরছি না, তাহলে আমি এই উইকটাকে ধরে যদি আমি করি, তাহলে অনেকটা চ্যানেলের কাছাকাছি জায়গায় চলে যাবে। তাহলে আমি ধরে নিলাম এটাই ভ্যালিড। তো এই ভ্যালিড জায়গাটা যখন চ্যানেল ড্র করে ফেলবেন, চ্যানেলের মধ্যে যখন আপ ডাউন করবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন শেয়ার হোক বা সেক্টর হোক, সেটা কখন বাড়বে কখন পড়বে। তাহলে এখন আমরা দেখতে পেলাম কি, একদম ক্লিনলি সহজ সরল ভাষা যেটা দেখেছি, এখানে যখন চ্যানেল ভেঙে গেছে তারপর থেকে মার্কেটটা পড়া শুরু হচ্ছে। এটা কিন্তু উইকলি চার্ট, এক একটা ক্যান্ডেলের বয়স হচ্ছে 1 সপ্তাহ। তো সো বুঝতে হবে এক একটা ক্যান্ডেল কত সময় জুড়ে হয়। তো এরপরে তো আমাদের মানে সেই তথাকথিত শিবলি রুবায়ত মার্কা ফ্লোর, সেই ফ্লোর আটকা পড়ে ব্যাংকে যা হওয়ার হয়েছে, যতবারই ছেড়েছে ততবারই পড়েছে এরকম। এরপরে ফাইনাল ডেস্টিনেশন যেটা এসছে, এটা হচ্ছে ফাইনাল যখন ফ্লোর উঠিয়ে দেয়, ফ্লোর ওঠানোর পরে যে ঘটনাটা, সেইখানে আমরা মোটামুটি ভালো একটা ট্রেন্ড পাই। এরপর আবার গণহারে মার্কেটের সাথে সাথে ব্যাংকও পড়ে যায়। এটা এই চিত্রটা এখানে দেখতে সুবিধা, এই কারণে আমি উইকলি করেছি। তারপর আমাদের ইনুস সাহেব যখন আসেন, আমাদের প্রধান উপদেষ্টা, উনি আসার পরে আমরা এই যে বিগ ক্যান্ডেলটা, সেই বিগ ক্যান্ডেলটা পেয়ে যাই 1 সপ্তাহে। এরপর হচ্ছে 2, 4, 6 সপ্তাহ জুড়ে আমাদের মার্কেট 2, 4, 5 সপ্তাহ জুড়ে পড়েছে। তার গত সপ্তাহে চমৎকার একটা ডোজি ক্যান্ডেল করেছে এখানে, এটার নাম হচ্ছে এক্স্যাক্টলি ড্রাগন ফ্লাই ডোজি। আপনারা যদি কেউ যদি এটার নাম জেনে থাকেন, না জেনে থাকেন তাহলে জেনে নেন, আর আমি ভুল বললো লিখে দিন। তো ড্রাগন ফ্লাই ডোজির পরে একটা আপট্রেন্ড আসবে, এটি হচ্ছে মানে স্বাভাবিক লজিক। তাহলে আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে, ভাই ডোজি আসলেই আপ হবে আর ডোজি উপরে আসলে ডাউন হবে, সেটার ব্যাখ্যা কি? যেমন এখানেও একটা ডোজির মতোই আছে, এটা আপনার হ্যামার বলতে পারেন, তবে আমি ডোজি বলি। তাহলে এই ডোজির পরে কেন মার্কেট পড়েনি, এটা উপর উঠেছে কেন? কিছু কিছু ড্রাগন ফ্লাই ডোজি, স্পিনিং টপ অথবা হ্যামার ক্যান্ডেলস্টিক চার্টের আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে গঠন হয়, সেই গঠনটাই রিভার্সাল ক্যান্ডেল না, সেটার সাথে আর একটা ক্যান্ডেল হইতে হবে, যে ক্যান্ডেলটা হওয়ার পরে আমরা এনশিওর হব যে মার্কেট কি আসলে ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে। তাহলে আমি সেই প্রসঙ্গে এই ক্যান্ডেলটাতে চলে আসি। এইটা হওয়ার পরে আমাদের সেকেন্ড ক্যান্ডেলটা হয়নি। আমি এই ক্যান্ডেলটা হওয়ার পরে বলেছিলাম পরের দিন মার্কেট
কারেকশন হয় আর হচ্ছে একটা রেড ক্যান্ডেলও তৈরি করে। তো আমি রেড ক্যান্ডেলে যাব না, ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলটা যেটা সেটা সমান একটা ক্যান্ডেল ক্রিয়েট করে। এটা হচ্ছে আমরা সচরাচর দেখে থাকি, কিন্তু আমাদের মার্কেটে যেহেতু এই দুইটা দিন, এই দিন 3 দিন ম্যানিপুলেশন হয়েছে, সেই ম্যানিপুলেশনের কারণে চার্ট প্যাটার্ন তৈরি হয়নি। এটার ব্যাখ্যা হচ্ছে এটা দ্বিতীয় কোনো ব্যাখ্যা থাকতে পারে না। তো এই ব্যাংক যখন আমাদের এখন ক্যান্ডেলটা ক্রিয়েট করলো, আমি এটা উঠিয়ে দিলে আপনাদের ক্যান্ডেল দেখতে সুবিধা হবে। তো ক্যান্ডেলটা উঠেছে, আবার কিছুটা কারেকশন হয়েছে গত কয়েকদিন ব্যাংক বাড়ার কারণে ব্যাংকের ক্যান্ডেলটা মোটামুটি একটা গঠনমূলকের দিকে যাচ্ছে। কিন্তু আমরা সপ্তাহ শেষে এই ক্যান্ডেলের যত বড় টোটাল ক্যান্ডেলের 50%ই বডি, 50%ই শ্যাডো। তাহলে এইসব জায়গায় আদৌ ব্যাংক আগামী সপ্তাহ থেকে কি বাড়বে? আমি এই কারণে চার্টে আসছি আপনাদেরকে, যেখানে বললাম অন্য সাইড সব সেল করে দিয়ে এখানে চলে আসেন। আমরা হয়তো সকালবেলা দেখবো যে ব্যাংক এগুলো সব অল্টেট হয়ে গেছে আর অন্যান্য সেক্টরে মানে চরম মায়ের অব্যাহত আছে। তো সেক্ষেত্রে তখন দ্বিধাদ্বন্দ্বে না পড়ার জন্যই কথাগুলো বলা। যদি নিজের অ্যানালাইসিস জানা থাকে তাহলে আপনি নিজে সত্য থাকতে পারবেন। তাহলে আমি কতক্ষণ সত্য থাকবো আমার শেয়ারগুলো নিয়ে? আমি থাকবো এই দুইটা ক্যান্ডেলের, আমি এই আমার রিসেন্ট ক্যান্ডেল যেটা সেটাকে আমি যদি কানেক্ট করি তাহলে আমাদের এখানে 18 পয়েন্টস, আরও প্রায় 18.6 পয়েন্টস বাড়তে হলে একটা ব্যাংক 10 টাকার ব্যাংক 12-13 টাকা হতে হবে। মানে পার্সেন্টেজের দিক থেকে প্রায় 20-30% হইলে আমি এই রেসিস্টেন্সটা পার করতে পারবো। এটা হচ্ছে ব্যাংকের রেসিস্টেন্স। তারপরে হচ্ছে আমি একটা ফিগো ড্র করেছি এখানে আমাদের টোটাল চার্ট অনুসারে। তো ফিবোতে একদম আপস অ্যান্ড ডাউনসের মধ্যে ফিবোটা আমি সবটুকু ফিবো রাখিনি। সেখানে আমি মেজর রেসিস্টেন্স খুঁজে পেয়েছি। আমি যেখানে রেসিস্টেন্স ড্র করেছি সেটার একটু উপরে 19-এ। এখন 18.6 আর 19-এর মধ্যে অনেক বেশি গ্যাপ আছে, এটা বলা যাবে না, কারণ 19-এর পরেও কিন্তু আমি এখানে আরেকটা হাতে ড্র করে রেখেছি, এই পর্যন্তও কিন্তু আসতে পারে। তো 19.6, 18.6 থেকে 19.6 টোটাল জায়গাটা হচ্ছে ব্যাংকের এক্স্যাক্টলি কারেকশন জোন আমি বলবো। তো সেই কারেকশন জোনটাতে আদৌ আগামী সপ্তাহে যাচ্ছে কিনা বা এর আগে কি মার্কেট ফল হচ্ছে কিনা সেটার ব্যাখ্যা হচ্ছে আমার দৃষ্টিতে ব্যাংক বেশি বাড়তে পারবে না, সর্বোচ্চ একদিন। এটা কারণ হচ্ছে আমরা এখানে ব্যাংকগুলো যেগুলোই বেড়েছে অধিকাংশ ব্যাংক আসলে দেওয়ালিয়া ঘোষণা করা আছে। আপনারা জানেন এস আলম গ্রুপের 12টা ব্যাংক সহ অন্যান্য অনেকগুলো ব্যাংক একীভূত হবে, এটা একটা কারণ। আর দ্বিতীয় রিজন হচ্ছে ব্যাংকে যদি আগামী দিন থেকে আরো বেশি বাড়াতে হয়, এখানে ভলিউম কমপক্ষে 2700 কোটি টাকার ভলিউম হতে হবে। তাহলে আজকে যারা সেল করেছে তারা কি ব্যাংক কিনেনি? তারা সেল করে ব্যাংকই কিনেছে, নাহলে ব্যাংকটা এতটা সবুজ হতো না। তাহলে এক্স্যাক্টলি যারা ব্লক হয়ে আছে, ব্লক অন্যান্য সেক্টরগুলোতে তারা ব্লকিং আছে, তারা আসলে বেরোতে পারেনি। আর যারা ব্যাংকে এসছে সেগুলো নতুন কোনো বড় মার্চেন্ট ব্যাংক অথবা ব্রোকারেজ হাউস তারা এই কাজটা করতে পারে, কারণ হচ্ছে তারা ভালো করে জানে তাদের স্ট্রেংথ কোন জায়গাটায়। আর তারা যদি ফ্রেশ মানি ইনজেক্ট করে তাহলে কিন্তু আমরা সেটা ভলিউমে দেখতে পাবো। তাহলে আমরা এখন ভলিউম অ্যানালাইসিসটা দেখি একটু। সে ভলিউম অ্যানালাইসিসের মোতাবেক আমি আপনাদেরকে এই লাইনটা একটু দেখাই। আজকে দিনে আমাদের এই সপ্তাহে যে ভলিউমটা শেষ করেছে সে ভলিউমটা কিন্তু গত 1, 2, 3, 4, 5 সপ্তাহের মধ্যে কিন্তু হাই। এটা যেহেতু উইকলি চার্ট ব্যাংকের 5 সপ্তাহের মধ্যে হাই মানি, এটা একটা পজিটিভ সাইড। বাট আমাদের ডেইলি যে ভলিউমটা সেটা যদি আগামী দিন থেকে ইনক্রিজ না করে তাহলে ব্যাংক বেশি দূর আগাইতে পারবে না। তো অন্য সেক্টরের শেয়ার যতটুকু পড়েছে এখন সেগুলোকে অ্যানালাইসিস করে সেগুলোকে আর বেচার জায়গা আছে কিনা, না থাকলে অ্যাভারেজ করা যাবে কিনা, পোর্টফোলিওতে আপনারা টাকা রেখেছেন কিনা, আপনারা মানি ম্যানেজমেন্ট করেন কিনা, আই ডোন্ট নো। কারণ এগুলো নিয়ে আমি আমার ভিডিও শুরুর দিকে মানি ম্যানেজমেন্ট নিয়ে, ভলিউম নিয়ে প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখলে আপনারা বলতে পারবেন। তাহলে আমার এখানে আমি ভলিউম যেটা বললাম, আমার ভলিউমটা মোটামুটি আমার এই কয়দিনের যে
24 সালের যে অ্যাভারেজ ভলিউম সেটা সমান হয়ে গেছে। এটা একটা ভালো সাইট। আর আমরা যদি অতীতের যে ভলিউমটা দেখি, সেই ভলিউমটাকে যদি আমরা হিসেবে আনতে চাই, এই জায়গাটা থেকে উপরে আমি এইভাবে করে ব্লক করছি একটা কারণে। আপনারা দেখেন, আমি আর নতুন করে কি বলবো, এই ব্লকিং জায়গাটা হচ্ছে আমার ভলিউমের জায়গাটা, আর উপরে নিয়ে গেছে আমি প্রাইসটাকে দেখার জন্য। যে জায়গাটা থেকে ভলিউম বেড়েছে সেখানে সবুজ ক্যান্ডেল ছিল, সবুজ ক্যান্ডেল হওয়ার পরেও কিন্তু চমৎকার একটা রেলে গেছে নিচের দিকে, তারপর আবার ভলিউম করে উপরে উঠেছে। এরপরে ভলিউম ছিল কিন্তু প্রাইস খুব বেশি একটা বাড়তে পারেনি। ক্যান্ডেলের চেহারা স্বরূপ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারছেন। তারপরে হিউজ ভলিউম ছিল, পতন হয়েছে। এখন যদি এখানেও সিমিলারিটি বজায় রাখতে হয়, ভলিউম হচ্ছে আগামী সপ্তাহে হিউজ ভলিউম হবে, এটা একটু উপরে যাবে, এইসব জায়গাটাকে টাচ করে বেরোতে পারবেন। তাহলে আমি এখন টোটাল সেক্টরের কথা বললাম। আমরা ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক এবং SIBL ছাড়া আর বাকি যে ব্যাংক যেগুলো বাড়ছে সেগুলো কি রেসিস্ট্যান্স ব্রেকআউট করতে পেরেছে কিনা, পারলে অথবা কি কোনটা কি ধরনের অবস্থা আছে সেটা দেখে আপনি দু একটাতে ইনভেস্ট করলেও করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার। তাহলে আমি ব্যাংক নিয়ে যথেষ্ট পরিমাণে ক্লিয়ার করেছি। আর আমরা এখন ইন্ডেক্স নিয়ে একটু কথা বলবো। কি বেড়েছে কি কমেছে এগুলো সবকিছু আপনারা জানেন, আমি নতুন করে বলতে চাচ্ছি না। তো এখানে যে জিনিসটা ক্লিয়ার হয়েছে সেটা হচ্ছে আমরা একটা ট্রেল লাইন ব্যবহার করেছিলাম রিসেন্ট আপস অ্যান্ড ডাউনসের মধ্যে। এই যে রেড কালার, এটাকে কালার চেঞ্জ করে দিলে হয়তো আপনাদের দেখতে সুবিধা হবে। আজকে সেটা 50 পয়েন্ট পড়ার পরে কিন্তু ভ্যাট করেছে। আর এটা রিসেন্ট ডোজি ক্যান্ডেলের নিচে যেদিন ক্লোজ হবে, আমার ডোজি ক্যান্ডেলের পরের দিনের ভিডিওটাতে দেখবেন আমি একদম ক্লিয়ারলি বলেছি, ডোজি ক্যান্ডেলের নিচে যেদিন প্রাইস ট্রেড হবে সেদিন হবে সত্যিকারের পতন, এমনকি ডাউন ট্রেন্ড। তো এই পতনটা হলো সেই সত্যিকারের ডোজি ক্যান্ডেলের ইম্প্যাক্ট এই 3 দিন বাদ দিয়ে চতুর্থ দিনে এসে আমাদের উপর ভর করেছে। সেটার সাথে সাথে আমরা যে একটা আপ ট্রেন্ড লাইন ড্র করা ছিল সেটাকেও ভেঙে গেছে। তো সেটা ভেঙে যাওয়ার পরেও রিসেন্ট যে 2টা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি সেটার কে সাপোর্ট হিসাবে যদি আমরা কাউন্ট করি, আমরা যদি সর্বলোটাকেও কাউন্ট করি, তাহলে দেখবো যে একেবারে এই লোটাকে টাচ করেই কিন্তু মার্কেট কিছুটা উপরের দিকে গেছে। এটা কিন্তু আমাদের জন্য স্বস্তির কথা নয়। আমরা একটু উপরে গেছে, তার মানে এটা হচ্ছে আগামী দিন অনেক বেড়ে যাবে, এইসব কিছু আমরা মোটেও মিন করছি না। আগামী রবিবারও যদি ব্যাংক বাড়ে হয়তো আমরা সবুজ দেখবো, কিন্তু সেটা একটার আগে না, একটা পর্যন্ত দেখার পর আমরা বুঝতে পারবো যে আসলে আমাদেরকে কি ধরনের বাজার উপহার দিতে যাচ্ছে। 1টা থেকে 1.5টা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে সেটা দেখার জন্য। তাহলে আমরা রেসিস্ট্যান্স হচ্ছে 5681 আর সাপোর্ট হচ্ছে 5619/20। এটা এত স্ট্রং সাপোর্ট না, আমাদের স্ট্রং সাপোর্ট জোন আগে আমরা ক্রিয়েট করে রেখেছি 5550 থেকে 5650 পয়েন্টের মধ্যে। তো যদি 5550 পয়েন্টও বাজার আসে তাহলে কিন্তু আমাদের এখনো বাজার 5640, প্রায় 100 পয়েন্টের মতো আরো পড়ার জায়গা আছে। তো 100 পয়েন্ট একদিনও পড়তে পারে, 5 দিনও পড়তে পারে, 10 দিনও পড়তে পারে। এই হচ্ছে আমাদের টোটাল হিস্ট্রি। আর চলুন, আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম আজকে আপনাদেরকে ভিডিও দিব না। আজকে ভিডিওতে আসার একটা কারণ সেটা হচ্ছে আমার 7টা পর্যন্ত যে ক্লাসটা ছিল সেটা এক্সটেনশন করে আমি 9টা নিয়ে গেছি, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে শনিবারে যে আমি একটা প্রোগ্রাম করব বলেছিলাম, সেই প্রোগ্রামটা এখনো কন্টিনিউ আছে। সেটার জন্য আপনারা এই ভিডিওর মধ্যেই পাবেন কিভাবে কি হবে না হবে, আর পোস্টে তো অবশ্যই পাবেন। তো কেউ যদি করতে চান, এখানে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে SMS দিয়ে যা যা করতে বলবো সব কিছু করলে শনিবারে আমরা ডেলন প্রোগ্রামটা করতে পারবো। আমার বেশ কিছু স্টুডেন্ট কালেক্ট আছে, আপনারা যদি কেউ আসতে চান মোস্ট ওয়েলকাম, না আসলে কোনো সমস্যা নেই। ধন্যবাদ।